কিছুদিন আগেই জামিন পেয়েছেন বাকিবুর রহমান। তিনি আবেদন করেছিলেন দুবাই যাওয়ার, সেই অনুমতি পেলেন দুবাই যাওয়ার। 25শে নভেম্বর দুবাই যাচ্ছেন বাকিবুর রহমান। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, দুবাই যাচ্ছেন বাকিবুর রহমান। 10 দিনের জন্য বাকিবুরের দুবাই সফরে অনুমতি আদালতের। দুবাই থেকে ফিরে শর্ত মেনে জমা রাখতে হবে পাসপোর্ট। ব্যবসার কাজে দুবাই যেতে চেয়ে আবেদন বাকিবুরের। 25শে নভেম্বর সোমবার দুবাই যাত্রা। রেশন দুর্নীতিতে জামিনে মুক্ত এই বাকিবুর রহমান। এবার সাধারণ মানুষের সমস্যা, আলু পেঁয়াজের দাম। আলু রফতানি করা যাবে না এখন, তার ফলে অনেকটা সুরাহা হবে বলেই মনে করছেন অনেকে। আলুর দাম 30 টাকার ওপরে করা যাবে না, আজকে মুখ্য সচিবের বৈঠকে নির্দেশ। আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। পশ্চিমবঙ্গ থেকে আলু রপ্তানি করা যাবে না, শুক্রবার নবান্নের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আপাতত বন্ধ, এটা আলোচনা সাপেক্ষ। আর নভেম্বর মাসে স্টোর খালি হয়ে যাচ্ছে, আর কদিন বাকি, 8-9 দিন। দম থেকে ভাজা, সেদ্ধ থেকে পোস্ত, তরকারি থেকে মাছ, মাংস, ডিম, পদ যাই হোক, পাতে আলু মাস্ট। সেই আলুর দামই আগুন। জ্যোতি 35 তো চন্দ্রমুখী 40। কিন্তু কেন এত দাম? ব্যবসায়ীদের দাবি, ঘূর্ণিঝড় দানার কারণে আলু চাষে ক্ষতি হয়েছে। পাঞ্জাব কিংবা উত্তরপ্রদেশ থেকে এবার আলুর যোগানও কম। বৃষ্টির জন্য চাষটা পিছিয়ে গেল। তারপর বাইরের আলুটাও তো আসছে না। বাইরে আলু আসলে ইউপি দিয়ে দেয়, পাঞ্জাব দিয়ে দেয়, এরা সবই লেট আছে। আমদানি কম, রপ্তানি বেশি। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে এবং বাংলাদেশে আলু রপ্তানি হচ্ছে। এছাড়া হিমঘরে মজুত করে কিছু ব্যবসায়ী কৃত্রিম অভাব সৃষ্টিরও চেষ্টা করছেন। এসবের মিলিত ফল আলুর চড়া দাম। কারণটা বাইরে যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে বলে শুনতেছি। আর এই মহাজনরা যা বলে আর কি, যারা রাখছে তারা পয়সা পাচ্ছে, ওরা তো আর কম দামে বেচতেছে না। যারা হিমঘরে আলুটা রাখছে, ওরা যে টাকা বেশি দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। চাহিদা বেশি, যোগান কম, এর জেরেই আলুর দামে এবার ছ্যাঁকা। হিসাব অনুযায়ী স্টকটা একটু কম আছে। আর নতুন আলু যেটা এখন আসতো, সেই নতুন আলুর চাষটা, এই যে দানা, যে ঝড় বৃষ্টিটা হলো, এই দানার প্রভাবে চাষটা অনেকটা লেট হয়ে গেছে। আগামী বছর আলুর দাম চড়া হতে পারে। নভেম্বরে নতুন করে আলুর চাষ শুরু হয়েছে, কিন্তু এখন থেকেই চিন্তায় কৃষকরা। কারণ এবছর আলু বীজের দাম দ্বিগুণেরও বেশি। কৃষকদের বক্তব্য, 1 বিঘা জমিতে আলু চাষ করতে প্রায় 4 বস্তা বীজ লাগে। অন্য বছর বস্তা পিছু আলু বীজের দাম থাকে 1800 থেকে 2000 টাকার মধ্যে। এবছর সেটা প্রায় 4000 টাকায়। পশ্চিমবঙ্গে আলু বীজ মূলত আসে পাঞ্জাব থেকে। ব্যবসায়ীদের দাবি, পাঞ্জাব থেকে আলু বীজের যোগান এবার কম, দামও বেশি। এই সব নানা জটিলতায় হুগলির বড় অংশের কৃষক আলু চাষের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন বলে দাবি। এতেই অনেকের আশঙ্কা, নতুন আলু উঠলেও বাজারে দাম কি আদৌ কমবে? নিউজ 18 বাংলা। এবার চলে যাব দক্ষিণ দিনাজপুরে বল্লাকালীর পুজোতে 10,000 পাঁঠার বলি হয়। এবার হাইকোর্টের নির্দেশ মতোই সেই সমস্ত কাজ হচ্ছে। কি কি শর্তে কি অনুমতি দেওয়া হয়েছে, কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, আদালতের অনুমতি সাপেক্ষে এবার বল্লাকালীর পুজো, কি কি শর্ত চাপানো হয়েছে হাইকোর্টের তরফে? দেখো, যে বিষয়গুলোকে মূলত নজর দেওয়া হয়েছিল, যে ঘেরাটোপের মধ্যে এই বলি হতে হবে, এই সিসি ক্যামেরা থাকতে হবে, সেখানে যে বলির যে প্রাণীকে বলি দেওয়া হবে তার পাশে যেন অন্য কোনো প্রাণী না থাকে, মানুষ যেন সেই এলাকার মধ্যে না থাকতে পারে, এবং প্রচুর পরিমাণে যে বলি হতো সেই জায়গাটাও কিন্তু নজর দেওয়ার কথা বলা হয়েছে।
সেই নিরিখে কিন্তু মন্দির কমিটি তাদের যেটা দাবি যে তারা এই শর্তগুলি বিগত দিন থেকেও মেনে আসছে। গত বছরও তারা এই ধরনের এই প্রিপারেশন নিয়েই কিন্তু বলি যে প্রথা সেই প্রথা কিন্তু চালিয়েছে। কারণ মানুষ সেখানে প্রচুর মানুষ এখানে ভিড় করেন এই তাদের মানত নিয়ে। যদিও মন্দির কমিটি কিন্তু এবছর তারা করছেন যে তারা প্রচার করবে যাতে মানুষ বলি যে নিয়ে আসে সেটাকে তারা যেন উৎসর্গ করে দেয়, তাদের জন্য বলি দিতে না হয়, এটাও কিন্তু মন্দির কমিটি প্রচার করবে বলে কিন্তু জানা গেছে। আমাদের প্রশাসন থেকে কোনো লিখিত কোনো কাগজ আসেনি অবশ্য, ঘেরার মধ্যে সবকিছু, যেটা কেউ যেন না দেখতে পায় বা একটা পাঠা বলি হলে আরেকটা পাঠা যেন না দেখতে পায়। এবার চলে যাব মন্দারমণিতে। মন্দারমণিতে 140টি হোটেল এখনই ভাঙা যাবে না। ট্রাইব্যুনালের সবুজ গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে যেটা জেলা শাসক করেছিলেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্ট জানিয়ে দিল ওই 140টি হোটেল ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ভাঙা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্দারমণির হোটেল ভাঙার নোটিশ আগেই প্রত্যাহার করা হয়েছে। এবার তাতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ ছিল 2022 সালে। এর 2 বছর পরে গত 11ই নভেম্বর হোটেল ভাঙার নোটিশ দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। নোটিশে বলা হয় মন্দারমণিতে বেআইনিভাবে তৈরি 140টি হোটেল ভেঙে ফেলতে হবে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি হয়। সেখানে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির নির্দেশ, এখনই মন্দারমণির হোটেল ভাঙা যাবে না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। এই নির্দেশের পর রাজ্যের আইনজীবী বলেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে রাজ্য কোনো পদক্ষেপ করবে না। এদিন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, উপযুক্ত অনুমোদন নিয়ে কি হোটেলগুলো তৈরি হয়েছিল? তখন মন্দারমণি হোটেল সংগঠনের আইনজীবী বলেন, নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই নির্মাণ কাজ হয়েছে। আমরা তো বলবো আমাদের মন্দারমণির পক্ষে সৌভাগ্যজনক ব্যাপার, যেহেতু স্টে আজকে আমরা শুনলাম যে স্টে হয়ে গেছে। তো আমরা এতে আমরা খুবই খুশি, কেননা আমাদের এই মন্দারমণির উপরে অনেক গরিব রোজগারের ব্যাপার আছে, মানে সবাই করে খায়, অনেক মানে প্রায় 50,000 কাছাকাছি এরকম হবে মানে রুজি রোজগারের ব্যাপার আছে। এই জন্য আমরা খুবই খুশি। আজকে মহামান্য আদালতের কাছে আমরা আস্থা আছে আমাদের, সেই সঙ্গে ওনাদের এই আজকে স্থগিতাদেশের উপরে আমরা সবাই আস্থা রেখেছি। আগামী দিনে মহামান্য আদালত যেভাবে ওনারা আমাদের কাগজপত্র সহ বিভিন্নভাবে মালিকদেরকে যেভাবে সহযোগিতা করার কথা বলবো, নিশ্চয়ই আমরা সবাই মিলে সহযোগিতা করব। মন্দারমণির এইসব হোটেল নিয়ে কয়েক বছর আগেই জল গড়ায় আদালতে। 2022 সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয় বেআইনিভাবে তৈরি 140টি হোটেল ভেঙে ফেলতে হবে। সেই মতো গত 11ই নভেম্বর হোটেলগুলিকে নোটিশ ধরান পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। নোটিশে বলা হয় 20 নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে ফেলতে হবে। হোটেল ভাঙার এই নোটিশে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। নোটিশ কার্যকর করা যাবে না বলে জানিয়ে দেয় নবান্ন। এবার হোটেল ভাঙার নোটিশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। নিউজ 18 বাংলা। রিলের নেশা সর্বনাশা। হ্যাঁ, ইদানিংকালে রিল বানানো একেবারে অল্প বয়সীদের মধ্যে ভয়ঙ্কর রকমের রোগের মতো ছড়িয়ে গেছে। আর সেই রিল বানানোকে কেন্দ্র করে জলে তলিয়ে যাওয়া, রেল লাইনে কাটা পড়া, এই সমস্ত ঘটনা ঘটেছে। আর মালদায় দেখুন কি ঘটলো। আগ্নেয়াস্ত্র নিয়ে 2 কিশোর রিলস বানাতে গিয়ে একেবারে এক কিশোর মিসফায়ার হচ্ছে বলে আরেকজনের ওপরে সেই পিস্তল নিয়ে পরীক্ষা চালাতে গিয়ে কপালে মেরে দিল গুলি, মরে গেল এক কিশোর। রিলস বানাতে গিয়ে প্রশ্ন উঠে এলো, আগ্নেয়াস্ত্র হাতে আসে কিভাবে? ওই 2 কিশোরের বাড়িতে কেউ ছিলেন না, সেই সুযোগে রিলস বানানো হচ্ছিল। এই 2 কিশোর মিলে বানাচ্ছিল রিলস, আর তাতেই রিলের বলি কিশোর। এখনো পর্যন্ত যা খবর, ওই কিশোরের আর এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। সেই বন্ধু গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে 3 বার মিসফায়ার হয়েছে রিলস বানাতে গিয়ে। তার পরের বার তার বন্ধুর দিকেই তাক করে গুলি। দুই বন্ধু মিলে রিল বানাবে, পিস্তল হাতে রিল।
প্রথম দুবার মিসফায়ার, পিস্তলটি চেক করতে বন্ধুকে দেয় কিশোর, বন্ধু পিস্তলটি চালায়। এবার আর মিসফায়ার নয়, পিস্তল থেকে গুলি বেরিয়ে সোজা কিশোরের কপালে, সঙ্গে সঙ্গে মৃত্যু। বন্ধুর গুলিতে বন্ধুর মৃত্যু, নিহত কিশোর। নাম সামিউল ইসলাম, বছর 18 সামিউল মালদার কালিয়াচকের বাসিন্দা। রিল বানাতে গিয়ে বন্ধু সাফি আলীর গুলিতে প্রাণ গেল সামিউলের। পরিবারের দাবি, ক্লাস 8 পাস সামিউলের কাছে রিল বানানো ছিল নেশা। তার বন্ধু সাফিও একই রকম। সোশ্যাল মিডিয়ায় তারা নানা রকমের রিল পোস্ট করতেন। এই রিল করতেই আগ্নেয়াস্ত্র জোগাড় করেন। বৃহস্পতিবার দুপুরে পিস্তল নিয়ে রিল শুট করছিলেন, এমন সময় অঘটন। খেলার ছলে বন্ধুর গুলিতে বন্ধুর মৃত্যু। এই ঘটনায় নিহত সামিউলের বন্ধু সাফি আলীকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় সাফি জানিয়েছেন, রিল বানানোর সময় দুবার মিসফায়ার করেন সামিউল। কেন মিসফায়ার হচ্ছে তা চেক করতে হাতে পিস্তল নেন সাফি। সামিউলের মাথায় ঠেকিয়ে ফায়ার করেন, এতেই সব শেষ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে পিস্তল এবং 1 রাউন্ড গুলি। তদন্তকারীদের দাবি, ধৃত সাফি আলী বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। ওইটাই স্যার আমরা বুঝতে পারছি না, কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানা যায়। ওরা দুইজনের ভিতরে ছিল, ঘরের ভিতরে ছিল, কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই। আরিমুর টিভি চ্যানেলে টিকটক বানাতো, ওর কিছু ছবিও আছে। কিছু কারোর সঙ্গে কোনো ঝড় ঝামেলা কিছুই ছিল না। কিশোরের হাতে আগ্নেয়াস্ত্র থাকা উদ্বেগের, পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে রিল তৈরিও উদ্বেগের। অনেকেরই প্রশ্ন, কেন আগ্নেয়াস্ত্র নিয়ে রিল, কেন রিল বানাতে প্রাণের ঝুঁকি? সোশ্যাল মিডিয়ার একটা অ্যাডিকশন যেটা হচ্ছে, সেই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন এখন অসুখের পর্যায়ে দাঁড়িয়ে গেছে। যেরকম অ্যালকোহল অ্যাডিকশন বলুন, অন্য গেমিং অ্যাডিকশন বলুন, সেই রকমই এটা একটা অ্যাডিকশনে দাঁড়িয়ে গেছে। এবং অ্যাডিক্ট যারা, তারা কিন্তু রিস্ক ভার্সেস বেনিফিট, সেই জায়গাটা তারা তখন আর মনে রাখতে পারে না। এর আগেও বারবার ঝুঁকি নিয়ে রিল তৈরি করতে দেখা গেছে, তাতে প্রাণও গেছে। গত অগাস্টে রিল বানাতে গিয়ে মারা যায় বারুইপুরের কিশোর। জলের স্রোতের সামনে ছবি তোলার সময় জলের স্রোতেই ভেসে যায়। গত বছরের ডিসেম্বরে রিল বানাতে গিয়ে 3 যুবকের প্রাণ যায়। রেল লাইনে দাঁড়িয়ে তারা রিল বানাচ্ছিলেন, আচমকা ট্রেন চলে আসে, ট্রেনের ধাক্কায় 3 যুবকের মৃত্যু হয়। এবার মালদায় রিল বানাতে গিয়ে বন্ধুর গুলিতে বন্ধুর মৃত্যু। নিউজ 18 বাংলা।